আসসালামু আলাইকুম। আমরা গণিত অনেকেই ভয় পাই। অন্যান্য সাবজেক্ট অনেক ভালো পারলেও গণিতের ভীতি আমাদের দূর হয় না। এই দূর না হওয়ার কারণ হলো যে আপনি গণিতটাকে ধারণ করতে পারেন না। গণিতটাকে বুঝতে পারেন না। গাণিতিক যে ভাষা সেটাকে আয়ত্ত করতে পারেন না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আপনি যদি গণিতটাকে ভালোভাবে ধারণ করেন, বুঝেন এবং বোঝার চেষ্টা করেন, প্রাথমিকভাবে আপনার একটু কষ্ট হবে, বাট আপনি আর গণিতে আপনার ভালো লাগা তৈরি হয়ে গেলে দেখবেন অন্য বিষয় আপনার পড়তেই ভালো লাগবে না, শুধু গণিত করতেই ইচ্ছা করবে। তো আসুন আমরা গণিতের কিছু মজা নেয়ার জন্য এবং পরীক্ষায় নিশ্চিত আসে এরকম কিছু অঙ্ক নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো আসুন দেরি না করে আমরা শুরু করি। আশা করি গণিতের ভীতি আপনার এই ক্লাসে কিছুটা হলেও দূর হবে এবং পর্যায়ক্রমে গণিতে আপনি আরো সাহসী উদ্যোগী হয়ে উঠবেন। তো আসুন প্রথমে একটা অঙ্ক, এই অঙ্কটা লাভ ক্ষতির অধ্যায়ের খুবই জনপ্রিয় অঙ্ক। এমন কোনো পরীক্ষা নেই যে সেখানে আসে না। ঘুরে ফিরে এই ধরনের অঙ্ক, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ থাকে কিন্তু মূল নিয়ম কিন্তু একই। এই অঙ্কটা দুই তিনটা নিয়মে করা যায়। আমি সবচেয়ে সহজ এবং মানে হৃদয়ঙ্গম করা পদ্ধতিটা আপনাদেরকে বলবো, কম দেখে কিভাবে করা যায়। তো আসুন অঙ্কটা আগে পড়ে নেই, তারপরে আমরা অঙ্কটা করব। আচ্ছা, প্রথমে বলেছে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটি জিনিস বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? এটা প্রাইমারি 2022-এ আসা একটা প্রশ্ন। নিবন্ধন, প্রাইমারি, বিসিএস সব জায়গায় এখানে আসে। তাহলে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে কে কে লাভ করেছে সেই বিষয়টা একটু দেখি। নির্মাতা, আমি যদি এই মার্কারটার কথাও চিন্তা করি, তাহলে এর নির্মাতা যিনি, তিনি একটা লাভ করবে। এবার যিনি কিনেছে তার কাছ থেকে, এই খুচরা বিক্রেতা, সেও কিন্তু একটা লাভ করবে। কত পার্সেন্ট করে? উভয়ে 20% করে লাভ করে একটি জিনিস বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, নির্মাণ খরচ 200 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? অর্থাৎ ওই জিনিসের নির্মাণ খরচ কত, এইটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আহ, ওই জিনিসের নির্মাণ খরচ, যিনি তৈরি করেছিলেন সেই জিনিসের খরচ কিন্তু 200 টাকা। এই জিনিসটার খরচ কিন্তু 200 টাকা। এখন তিনি কি করেছেন, এটার কিন্তু 20% লাভে বিক্রি করবেন। আচ্ছা, আমি যদি 200-20% বের করি, 200-20% বের করি, তাহলে কিন্তু পরে আবার যোগ করে ওইটার সাথে কত বের করতে হবে। কিন্তু এই 200-20% লাভ করলো মানে কি? 20% লাভ মানে আমরা লিখবো 120, আর এই পার্সেন্টের জন্য নিচে দেবো একটা 100। তাহলে এইটা যদি আমরা কাটাকাটি করি, দেখেন আমি জাস্ট অন্য জায়গায় করে দেখাচ্ছি কাটাকাটিটা। এখান থেকে কাটাকাটি করলে হবে 2, অর্থাৎ 240 হবে। অর্থাৎ 200 টাকার জিনিস তিনি যদি 20% লাভ করে, তাহলে উনি 240 টাকায় বিক্রি করবে। আচ্ছা, এই যে জিনিসটা, এই জিনিসটা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলে, এবার খুচরা বিক্রেতা এটার উপর কি করবে? আবার 20% লাভ করবে, কারণ কি বলছে উভয়ই কিন্তু 20% করে লাভে এই জিনিসটা বিক্রয় করে, উভয় 20% লাভে বিক্রয় করে। তাহলে এইটার উপর আরো 20% লাভ মানে কি? 20% লাভ মানে 100+20 মানে 120, 120 ভাগ 100। এখন দেখেন, তাহলে এইটার ওই 240 হয়েছিল, ওইটার আরো 20% লাভে বিক্রি করলে ওই বিক্রয় মূল্যটা কত হবে আমাদের কিন্তু সেটা বের করতে বলেছে। তাহলে এই পুরো প্রক্রিয়াটা করলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। আমরা এই টাইপের আরো একটা অঙ্ক করব, তাহলে আপনি আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবেন। এটা কাটাকাটি করলে আমাদের কিন্তু উত্তর এই 100 আর এই 100 দুগুণ 200, কেটে দিলাম। এখন 100-র এই দুইটা শূন্যর সাথে 120-এর একটা শূন্য আর এই 120-এর একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে থাকে 12 আর এখানে থাকে 12, 12 12 গুণ করলে হবে 144। আর এখানে যে 2 আছে, একে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে 144 দুগুণ 288। অর্থাৎ আহ, এই নির্মাতা তিনি যখন লাভ করবে এবং খুচরা বিক্রেতা উভয় যদি যখন মানে খুচরা বিক্রেতা সেও যখন লাভে বিক্রি করবে, তখন এই খুচরা বিক্রেতা তাকে বিক্রি করতে হবে 288 টাকায়। তাকে বিক্রয় করতে হবে 288 টাকায়। এই অঙ্কটা কিন্তু জাস্ট এক লাইনে করে ফেললাম আমরা, তাও আবার বেসিক থেকে। এটা লিখে করলেও কিন্তু আপনি, এটা 8 লাইন হতো লিখে করলে। আমি লিখে করে দেখাবো না, কারণ আমরা প্রথমেই প্রিলি পাস করতে হয়, তারপরে না লিখিত। আচ্ছা, আমরা আরেকটা প্র্যাকটিস করলে আপনারা এই কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবেন। আরেকটা অঙ্ক আমরা দেখি। আচ্ছা, এই অঙ্কটা দেখি, সেম অঙ্ক একদম। এই অঙ্কটা ওই আগের অঙ্কটার মতোই সেম,
এখানে এটা করলে আরো ক্লিয়ার হবে। বলছে একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা। এই বইটার উৎপাদন খরচ এই বইটার উৎপাদন খরচ 70 টাকা। এখন বলছে উৎপাদনকারী 20% লাভে, যিনি তৈরি করেছেন বইটা, সে 20% লাভে বইটি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে। খুচরা বিক্রেতা যদি 25% লাভে বইটি বিক্রি করতে চায়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? দেখেন এখানে কিন্তু দুইজন লাভ করবে। এখন উৎপাদনকারী, আগে বলেছিল নির্মাতা, এবার বলছে উৎপাদনকারী। জাস্ট ভাষা ভিন্ন, সিনোনিমাস ওয়ার্ড, কিন্তু অঙ্ক কিন্তু একই। উৎপাদনকারীর খরচ হচ্ছে 70 টাকা। এখন সে লাভ করবে কত পার্সেন্ট? এই যে 20% লাভ করবে। 20% লাভ মানে কি? 100 + 20, তার মানে এইটার 120%-এর দাম কত হবে? 120/100, 120/100। এখন এটা যদি আমি কাটাকাটি করি, যে ফলাফলটা আসবে সেটা কিন্তু উৎপাদনকারীর বিক্রয় দাম, কিন্তু আমাকে তো বের করতে হবে খুচরা বিক্রেতার বিক্রয় দাম কত। তো এইটার উপরে সে আবার কত পার্সেন্ট লাভ করবে? 25%। খুচরা বিক্রেতা কি করবে? এইটার উপরেই সে কত পার্সেন্ট লাভ করবে? 25% লাভ করবে। 25% মানে কি? 100 + 25, তার মানে 125/100। এইটা কাটাকাটি করলেই কিন্তু আমাদের এই পুরো অঙ্কটা এক লাইন হয়ে গেল। এই পুরো অঙ্কটাই কিন্তু এক লাইন হয়ে যাবে। দেখেন আমরা কাটাকাটি করি। 100-র এই 2 শূন্য কাটলাম, এই শূন্য আর এই শূন্যর সাথে। এখন এখানে থাকে 125, 5 × 25 125, আর 4 × 25 100। এখন কোথায় কি আছে? এখানে 4 আছে আর এখানে 12 আছে, এইটা কাটতে পারি। 3 × 4 = 12। এখন যদি আমরা এইটাকে গুণ করি, 3 × 7 = 21, 21-এর সাথে 5 গুণ করতে হবে। 5 × 21 = 105, 5 × 21 = 105। তার মানে খুচরা বিক্রেতা, সে তাকে কিন্তু বিক্রয় করতে হবে, মানে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? তার বিক্রয় মূল্য কিন্তু 105 হবে। তার বিক্রয় মূল্য কিন্তু 105 টাকা হবে। দেখেন আমরা আগের অঙ্কটাও জাস্ট এক লাইনে করলাম, এটাও কিন্তু এক লাইনে করলাম, কিন্তু সিস্টেম কিন্তু সব একই। আগে উভয়ে 20% করে লাভ করেছিল। এই অঙ্কটা যদি আপনারা বুঝে থাকেন, আহ, তাহলে আমি বলবো এই সিস্টেমে আপনি খুব সহজে করতে পারবেন। এই যে আমি আরেকবার এটা রিপিট করি, আই রিপিট ইট। দেখেন উৎপাদনকারী খরচ হচ্ছে 70 টাকা, এইটার উপরে 20% লাভ করবে মানে 120। এই যে 20% মানে 120/100, এই কাজ করতে হবে। আবার সেইটার উপরে আরেকজন বিক্রি করবে, এইটা যে কিনে নিচ্ছে সে কিন্তু আবার বিক্রি করবে কত পার্সেন্ট লাভে? 25%। 25% মানে কি লিখবো? 125/100। জাস্ট এইটা কাটাকাটি করলেই 105। এইভাবে করে কিন্তু আমরা খুব সহজে এই ধরনের অঙ্কগুলো করতে পারি। স্যার আরেকটু বুঝিয়ে দেন। হ্যাঁ, তানজিনা মিলি বলেছেন আরেকটু বুঝিয়ে দেন। আচ্ছা, আমি আপনাদের একটু কমেন্টস গুলো দেখি। আহ, আরহাম রেহমান বলেছেন, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের যৌক্তিক দাবি অন্যথায় পদত্যাগ করতে হবে। আচ্ছা, তানজিলা মিলি, স্যার আরেকটু বুঝিয়ে দিন, আরেকটু বুঝিয়ে দিন। আচ্ছা, আগের অঙ্কটাও আরেকটু দেখে আসি তাহলে। আগের অঙ্কটাও আরেকবার একটু দেখে আসি, তাহলে আপনি আবারও বুঝতে পারবেন। এখানেও কিন্তু নির্মাতা এবং খুচরা বিক্রেতা, নির্মাতা এবং খুচরা বিক্রেতা, দেখেন উভয়ে লাভ করেছে 20% করে। আর ওই জিনিসটার নির্মাণ খরচ 200 টাকা। এই যে 200 টাকার জিনিস, একজন ব্যক্তি সে মানে নির্মাণকারী, সে লাভ করেছে 20%। 20% মানে কিন্তু 120/100 লিখবো। আর এইটা এই এই যে টাকাটা হবে কাটাকাটি করলে, এটা কিন্তু এই নির্মাতার বিক্রয় মূল্য বা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এখন খুচরা বিক্রেতাও কিন্তু সেটার উপর 20% লাভে বিক্রি করবে। এখানে তাই বলেছে খুচরা বিক্রেতাও, নির্মাতা এবং খুচরা বিক্রেতা উভয় 20% লাভে একটি জিনিস বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, তাহলে সর্বশেষ বিক্রয় মূল্য কত সেইটা বের করতে বলেছে। তাহলে একজন লাভ করেছে 20%, তাই 120। আবার এই খুচরা বিক্রেতাও 20% লাভ করেছে, তার মানে 120/100। এইটা কাটাকাটি করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এটা কাটাকাটি করে কত হয়েছিল আমাদের? 288 টাকা। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় অঙ্ক এক লাইনে করলাম কিভাবে, তাই না? আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, দেখেন আমি যদি, আপনারা যে এই অঙ্কগুলো অনেকেই অনেক বড় করে করেন, কিভাবে সেইটা একটু যদি দেখে আসি।
আপনারা চিন্তা করেন যে এই যে 200 টাকা, এই যে 200 টাকার 20% লাভ মানে কি, 200-20% ভাগ 100, তাহলে হচ্ছে 100 × 200, তার মানে লাভ হচ্ছে 40 টাকা। তাহলে এই যে নির্মাণকারী তো উৎপাদন খরচ হচ্ছে 200, তাহলে এই 200 যখন আপনি যোগ করছেন তখন হচ্ছে 240। এবার এই 240 টাকার জিনিস এই খুচরা বিক্রেতা সে তো 240 টাকাতে কিনেছে, এইটার উপর কি করবে, 20% লাভ করবে। তো এইটার 20% মানে কত, গুণ 20%, 20% ভাগ 100, এই শূন্য এই শূন্য কাটলেন, তাহলে 24×48, মানে সর্বশেষ যে সে লাভ করলো, সে কিন্তু 48 টাকা লাভ করলো। কত টাকার উপরে, এই 240 টাকার উপর, 240 টাকার উপরে। তাহলে দেখেন 8, 8 আর 2, এই সর্বশেষ বিক্রয় মূল্য কিন্তু 288 টাকা হচ্ছে। অর্থাৎ আপনি অনেকগুলো স্টেপ করে যে অঙ্কটা করলেন, সেই অঙ্কটা আপনি জাস্ট এক লাইনে করতে পারলেন, যে বার মানে 120, 120 এই আকারে লিখে। আচ্ছা, আমরা একটু অন্য আরেক টাইপের একটা অঙ্ক যাব। আচ্ছা, 32 নম্বর অঙ্কটা, এটাও কিন্তু পরীক্ষায় খুবই আসে, খুবই আসা আর একটা প্রশ্ন আমরা একটু করি, অঙ্কটা দ্রুত পড়ে ফেলুন। আচ্ছা, এখানে বলেছে একজন বিক্রেতা, এখানে বলা হচ্ছে একজন বিক্রেতা, লাইভটা ক্লিয়ার কিনা। আচ্ছা, এখানে বলেছে একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়েও ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়, তাহলে ওই বইয়ের বিক্রয় মূল্য কত, ওই বইয়ের বিক্রয় মূল্য কত। আচ্ছা, আমি আবারও এই বইটা হাতে নিই এবং আপনাদেরকে বলার চেষ্টা করি। আচ্ছা, এই যে একটা বই, এই বইয়ের গায়ে যে দাম লেখা থাকে, সেই দামেই কিন্তু বই বিক্রি করে না। দু একটা বই ভিন্ন, ম্যাক্সিমাম বই গায়ে যে দাম লেখা থাকে তার চেয়ে একটা ছাড় দেয়, কমিশন দেয়। এই ছাড় দেওয়ার পরে এই ছাড় দেওয়ার পরে সে কিন্তু বইটা বিক্রি করে। এখন ছাড় দিয়ে বই বিক্রি করার পরেও কিন্তু তার লাভ থাকে। এখানেও কিন্তু সেই জিনিসটাই বলা হয়েছে যে একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর সে 25% লাভ করে, মানে সে 5% ছাড় দিয়েছে, কিন্তু তারপরেও সে কত পার্সেন্ট লাভ করলো, 25% লাভ করলো। তাহলে ওই বইয়ে, এই বইয়ের যে গায়ের দাম কত ছিল সেটাই বের করতে হবে। বলছে যে তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল, কত লেখা ছিল বা ধার্য মূল্য কত ছিল, এই অঙ্কগুলো আমাদের করতে বলা হয়েছে। তা আসুন দেখি, সে কিন্তু সে বিক্রি করেছিল কি 25% লাভে। লাইব্রেরিয়ান যিনি এই বইটা যিনি বিক্রি করেছেন, তার কেনা ছিল কত, তার ক্রয় মূল্য ছিল 380 টাকা। তার ক্রয় মূল্য ছিল কত, 380 টাকা, এবং সে 25% লাভে বিক্রি করেছে। তার মানে 25% লাভে লাইব্রেরিয়ানের বিক্রয় মূল্য 380, এর 25% লাভ মানে কি লিখবো, 125। আর এই পার্সেন্টের জন্য নিচে দেবো আমরা 100, নিচে দেবো 100। এখন দেখেন আমরা যদি কাটাকাটি করি, সে 25% লাভে কত বিক্রয় করলো, তাহলে এখানে লিখবো 4×25, 5×25 125, আর 4×25 100। এখন 4 দিয়ে কাটি, 4 নং 36, থাকে 20, 4×5 20, 95, 95। তাহলে সে কিন্তু 25% লাভে ওই জিনিসটার বিক্রয় করেছে 95 × 5, 5×5 = 25, 5 আর 5 নং 45, 45 আর 2 47। অর্থাৎ সে এই 380 টাকার বই যে লাইব্রেরিয়ান, সে কিন্তু 475 টাকায় বিক্রি করেছে। 475 টাকায় বিক্রি করেছে বলেই তার 25% লাভ হয়েছে। এখন লাইব্রেরিয়ান তিনি 475 টাকায় বিক্রি করেছেন, কিন্তু বইয়ের দাম কিন্তু আরো বেশি লেখা ছিল, বইয়ের দাম কিন্তু আরো বেশি লেখা ছিল, সেই বইয়ের দাম কিন্তু 475 চেয়েও বেশি লেখা ছিল বলেই সে কিন্তু বিক্রয় মূল্যের উপর কি করেছিল, সে 5% ছাড় দিয়েছিল।
তাহলে সেই 5% ছাড় দিয়েছিল, সেহেতু তাহলে বইটার দাম কত লেখা ছিল, যে বিক্রয় মূল্য কত লেখা ছিল সেটা আমাকে বের করতে হবে। তার মানে এখানে বলা হয়েছে 5% ছাড় দিয়েছে না, 5% ছাড় মানে কি, 100 - 5, 95% দামে সে কিন্তু বইটা বিক্রি করেছিল। 95% দামে বিক্রয় করেছিল মানে হচ্ছে, এই 95% দাম মানে সে 475 টাকায় বিক্রি করেছিল। এখন 1% ওই বইটির দাম কত, আর 100% ওই বইটির গায়ের দাম বেরিয়ে যাবে। 95% দাম যদি এটা হয়, 1% কত আর 100% কত, তাহলে 1% হবে 475/95, আর 100% হবে এই যে 475 × 100, আর নিচে হবে 95, নিচে হবে 95। তো এটা যদি আমরা কাটাকাটি করি, উম, দেখেন এইটা 95 মানে কিন্তু প্রায় 100-র কাছাকাছি, আর এই 475 মানে কিন্তু প্রায় 500-র কাছাকাছি। তাহলে আমরা যদি 5 বার গুণ করি 95-কে, তাহলে এটা হতে পারে। দেখুন 5×5 = 25, 5 5×9 = 45, আর 2 = 47, অর্থাৎ এই যে 5 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 5×95 = 475। এখন থাকছে কি 5 আর 100, এই যে 5 এবং 100 এটা যদি গুণ করি তাহলে কিন্তু হয় 500। তার মানে ওই বইটির গায়ের দাম লেখা ছিল 500 টাকা, বইটির গায়ের দাম লেখা ছিল 500 টাকা। এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। আহ, আমার সামনেই আমাদের স্টুডেন্টরা অলরেডি এসে উপস্থিত হয়েছে, তো একটু ডিস্টার্ব হচ্ছে আমারও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই টাইপের আর একটা অঙ্ক করব, যে ধার্য মূল্য। ধার্য মূল্য মানে কি, ওই বইয়ের গায়ের দাম কত লেখা ছিল সেইটা একটু বোঝার চেষ্টা করি। এইটা কিন্তু আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। দেখেন, আগের অঙ্ক আর এই অঙ্ক সেম, আগের অঙ্ক আর এই অঙ্ক সেম, কিন্তু ভাষাটা ভিন্ন। আমরা মনে করি যে এটা মনে হয় ভিন্ন আর একটা অঙ্ক, না, ভিন্ন কোনো অঙ্ক না। দেখেন অঙ্কটা একটু পড়ি, অঙ্কটা যদি পড়ি তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। বলছে এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের, ধার্য মূল্য মানে কি, গায়ে যে লেখা ছিল ওই দামটাকে বলা হচ্ছে ধার্য মূল্য। এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও 15% লাভ করে। আগে বলেছিল 25% লাভ করে। বলছে যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত, তার ধার্য মূল্য কত, তার মানে ওই বইয়ের গায়ের দাম কত লেখা ছিল সেই জিনিসটাই কিন্তু বের করতে হবে। দেখেন আগে যে অঙ্কটা ছিল ভাষা ভিন্ন, এটার ভাষা ভিন্ন, বাট অঙ্ক একই, প্রসেস একই, পদ্ধতি একই। আমরা তাহলে দেখেন ওই লাইব্রেরিয়ান যে বইটা, এখানে যদি আমরা আবারও চিন্তা করি এই বইটার কথা, এই বইটা সে কিনেছিল 280 টাকা দিয়ে। এখন সে লাভ করবে কত, 15%। কিন্তু সে বইয়ের গায়ের দাম লেখা থাকবে যা, তার থেকে আরো 8% কমিশন দেবে। তাহলে ওই বইটির গায়ের দাম লেখা কত ছিল, অর্থাৎ ধার্য মূল্য কত ছিল, এইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে বের করব লাইব্রেরিয়ানের যে বইটা কেনা ছিল 280 টাকায়, লাইব্রেরিয়ানের যে বইটা 280 টাকায় কেনা ছিল, সে 15% আগে লাভ করলে কত টাকা হয় সেটাকে বের করে নিই। তাহলে 280 টাকার বই যদি 15% লাভে বিক্রি করে, তার মানে এখানে লিখবো 115। আমি যদি শুধু 15% দিতাম তাহলে শুধু লাভ বেরোবে, আর যদি আমি 115% দিই তাহলে কিন্তু লাভ সহ বিক্রয় মূল্য বেরোবে। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। তাহলে 115% লাভে ওই, মানে 15% লাভে ওইটার বিক্রয় মূল্য কত হবে, লাইব্রেরিয়ান যে জিনিসটা 280 টাকায় কিনেছে তার 15% লাভে ওই জিনিসটার বিক্রয় মূল্য কত হবে, আমরা একটু কাটাকাটি করি। এই শূন্য আর এই শূন্য কাটলাম, 5×2 = 10, 5×2 = 10, এখানে কাটি 5×2 = 10, আর থাকে কত, 15, 3×5 = 15। এখন এখানে যদি আমি কাটি 14×2 = 28, 14×2 = 28, তাহলে 14 আর 23 গুণ করলে কত হবে, 14 আর 23, এটাও কিন্তু আমরা একই সিস্টেমে, একটা সিস্টেমে গুণ করতে পারি। এই 14 আর 23 একবারে গুণ করা যায়। এই 14কে আপনি একটা সংখ্যা মনে করে গুণ করবেন। আচ্ছা 3×14 কত হয়, এই এই 3×14 সাথে 3 গুণ করবো, 3×14 = 42-এর 2। এরপরে 14-র সাথে 2 গুণ করবো, 14×2 = 28, 28 আর হাতে কত, হাতে 4, 28 আর 4 = 32, 28 আর 4 = 32, অর্থাৎ সে 322 টাকায় বিক্রয় করলো। এই যে লাইব্রেরিয়ান, সে 280 টাকার বই কত টাকায় বিক্রয় করলো, 15% লাভে 322 টাকায়। এটা কিন্তু আমরা জাস্ট এক লাইনে বের করলাম। এখন এই যে 322 টাকায় সে বইটা বিক্রয় করলো, কিন্তু সে যে কাস্টমার, তাকে কিন্তু 8% কমিশন দিয়েছিল।
কাস্টমারকে কাকে? আপনাকে 8% যে কমিশন দিয়েছিল। তার মানে বইটির গায়ের দাম কিন্তু 322 টাকা ছিল না, এই বইটির দাম কিন্তু আরো বেশি টাকা লেখা ছিল। তাহলে ওই বইটির দাম কত লেখা ছিল সেটা বের করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, তাহলে আমাকে ওই দামটা বের করতে গেলে কি করতে হবে? ওই দামটা বের করতে গেলে দেখেন 8% কমিশন দিয়েছিল মানে কি, 100 - 8 মানে 92% দামে বিক্রয় করেছিল না? ওই বইটার দাম 8% কমিশন দিয়েছিল মানে কি 92% দামে বিক্রয় করেছিল সে 322 টাকা। আর ওই বইটার 100% দাম কত ছিল সেটা আমি এখন বের করব। তাহলে 92% মানে 322, তাহলে 1% সমান 322 ভাগ 92। আর 100% এ ওই বইটির গায়ের দাম কত ছিল সেটা বেরিয়ে আসবে। তাহলে 322 গুণ 100 আর নিচে দেবো 92, নিচে দেবো 92। এখন যদি আমরা কাটাকাটি করি, কতবার যাবে? আচ্ছা 4 দিয়ে কাটি, 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণ 8, 8 থাকে 12, 3 4 12, 4 3 92। আর এটা হবে 4 25 100, 4 25 100। এখন 23 কে কত দিয়ে কাটলে 322 হবে? দেখেন আমরা এই 14 আর 23 গুণ করে কিন্তু 322 হয়েছিল। তার মানে এই 23 কে 14 দিয়ে কাটলে কিন্তু 322 হবে, 14 কে 23 দিয়ে কাটলে কিন্তু 322 হবে। এখন এই 14 আর এই 25 গুণ করলে যত হবে সেটা কিন্তু হবে উত্তর। এটাও কি একবারে গুণ করার সিস্টেম কিন্তু আপনাদের শিখেছি। এই 14 কে 5 এর সাথে গুণ করব, 5 14 70 এর 0, 5 14 70 এর 0, হাতে কিন্তু 7। আর এই 14 আর 2 গুণ করব, 14 দুগুণ 28, 14 দুগুণ 28। এখন 28 আর 7 কত হয়? 35, 28 আর 7 35। অর্থাৎ ওই জিনিসটা বইয়ের দাম লেখা ছিল 350 টাকা, ওই বইটার দাম লেখা ছিল 350 টাকা। আচ্ছা, আমিনুল ইসলাম আগেই উত্তর লিখে দিয়েছেন যে হ্যাঁ এটার দাম কিন্তু 350 টাকা। আশা করি এই কনসেপ্টটাও আপনাদের ক্লিয়ার। আয়শা হামিদ বলেছেন ক্লিয়ার, তানজিনা মিলি বলেছেন বুঝেছি স্যার, আমিনুল ইসলাম বলেছেন 350 টাকা, থ্যাংক ইউ ভেরি মাচ। আয়শা বিনতে হামিদ বলেছেন 350। ওকে, সবাই ক্লিয়ার হয়েছেন। আমরা আমার হাতে আসলে সময় নেই, বেশ কিছু অঙ্ক করতে চেয়েছিলাম, আমরা আর দু একটা অঙ্ক করেই লাইভ থেকে বিদায় নেব। অন্য আরেকদিন আবারও গণিত নিয়ে আসবো। আসুন আমরা আরেকটা টাইপের একটা অঙ্ক করব, আরেকটা টাইপের অঙ্ক করব। আচ্ছা এই টাইপের অঙ্কটা করি, এই টাইপের অঙ্ক করি। এইটা কিন্তু আমরা 100 মাইনাস মানে সাবজেক্ট একটা সূত্র দিয়ে, শর্টকাট সূত্র দিয়ে করতে পারি। এটা এইটা শর্টকাট সূত্র দিয়ে করতে পারি, কিন্তু আমি সূত্রটাকে আমি এখানে প্রুভ না করে সূত্র ছাড়াই কিভাবে এই ধরনের পাশ ফেলের অঙ্ক করা যায় সেটা একটু দেখে নিই। সূত্র ছাড়াই কিভাবে পাশ ফেলের অঙ্ক করা যায় সেটা একটু দেখে নিই। যে বলেছে কোনো পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই অঙ্কে আপনি 3টা স্টেপে করবেন। এই অঙ্কটা কয়টা স্টেপে করবেন? 3টা স্টেপ। 1 নম্বর স্টেপ, স্টেপ 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 1 হচ্ছে প্রথমে দেখতে হবে যে উভয় বিষয়ে পাস না ফেল। এখানে দেখেন উভয় বিষয়ে পাস আছে, উভয় বিষয়ে কি আছে? পাস। তাহলে আমার যে সিঙ্গেল সিঙ্গেল সাবজেক্ট আছে সেই তথ্যগুলো আমার পাশে লাগবে। পাশে থাকলে আলহামদুলিল্লাহ আমার কোনো কষ্ট হবে না। আর যদি পাশে না থাকে তাহলে সেটা পাশে কত সেটা আমরা বের করে নেব। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কত পার্সেন্ট? 60%। তাহলে দেখেন গণিতে এবং বাংলায় এখানেও পাস দিয়ে আছে, সো এটা আমার জন্য খুবই ভালো যে এখানেও কিন্তু পাসের তথ্য দেওয়া আছে, উভয়ে পাসের তথ্য দেওয়া আছে। তাহলে আমার এখন যে কাজটা করতে, দ্বিতীয় স্টেপ, আমার প্রথম স্টেপের কাজ কি? উভয়টা পাস বের করে নিতে হবে, কিন্তু পাস দেওয়া আছে বলে স্টেপ 1 এ আমার কোনো কাজ করা লাগবে না। এখন স্টেপ 2 এ যেটা কাজ করতে হবে, স্টেপ 2 এ এখানে যে উভয় বিষয়ে যে বিষয়টা আছে এই সিঙ্গেল সিঙ্গেল থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ গণিতে 80% এর মধ্যে থেকে 60 বাদ দিতে হবে, এখানে 70% এখান থেকেও 60 বাদ দিতে হবে। তাহলে আমার সিঙ্গেল সিঙ্গেল সাবজেক্টে কতবার সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা দেখেন, তাহলে শুধু শুধু গণিতে পাস, শুধু গণিতে
পাস আমি কিভাবে বের করব? এই যে গণিতে 80% ছিল আর এই যে উভয় বিষয়ে 60 ছিল, এই উভয় বিষয়টা এখান থেকে বাদ দিলে হবে 20%। শুধু গণিতে পাস হচ্ছে 20%। একইভাবে শুধু বাংলায় পাস বের করব কিভাবে? শুধু বাংলায় পাস বের করব কিভাবে? শুধু বাংলায় পাস এই যে 70 ছিল আর উভয়টা এখান থেকে বাদ দিতে হবে। উভয়টা বাদ কত? 60 বাদ দেব, 60% বাদ দেব। তাহলে কিন্তু 70 থেকে 60 বাদ দিলে হচ্ছে 10%। তাহলে এই যে 20% এটা কিন্তু শুধু গণিতে পাস, আর এই যে 10% এটা কিন্তু শুধু বাংলায় পাস। আর কিছু স্টুডেন্ট আছে কিন্তু তারা সুপার মেরিটোরিয়াস, যারা উভয় বিষয়ে পাস করেছে তারা পাস করতে পারছেন 60%। এখন এই যে উভয় বিষয়ে পাস, এই উভয় বিষয়ে পাস এদেরটা আমি যোগ করব। উভয় বিষয়ে পাস করতে পারছেন 60%। তাহলে মোট পাস হয়ে গেলে দেখেন 20, 10, 30, 30 আর এই 60, 90%। মোট পাস কিন্তু 90%। মোট পাস 90%। আগেই অঙ্ক করে ফেলেছেন, খুব সহজ অঙ্ক আসলে। তারপরেও অনেকের বেসিক দুর্বল, তাদের জন্য এই অঙ্কটা করা আসলে মূলত। তাহলে মোট পাস কিন্তু আমার বেরিয়ে গেল মোট পাস 90%। মোট পাস 90%। এখন মোট পাস যদি 90% হয় তাহলে মোট ফেল কত? আমার সবসময় পার্সেন্টেজের অঙ্কে আমরা কিন্তু 100 থেকে ক্যালকুলেট করব। তাহলে মোট পাস যদি 90% হয় তাহলে ফেল হচ্ছে 100 - 90, তার মানে ফেল কিন্তু 10%। ফেল কত পার্সেন্ট? 10%। বলছে মানে উভয় বিষয়ে শতকরা ফেল কতজন? তাহলে উত্তর হবে 10%। এখন কিছু কিছু জায়গায়, আশা করি এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার। এখন কিছু কিছু জায়গায় এই অঙ্কটার আরো একটু স্টেপ বাড়িয়ে দেয়। যদি বলে ওই স্কুলে যদি 200 জন ফেল করে থাকে, 200 জন ফেল করে থাকে, 200 জন ফেল, 200 জন ফেল, তাহলে ওই স্কুলে কতজন শিক্ষার্থী ছিল? অথবা বলে যে ওই স্কুলে এত 450 জন পাস করেছিল, তাহলে ফেল করে মানে ওই স্কুলের মোট শিক্ষার্থী কত? এই ধরনের অঙ্ক কিন্তু আসে। এরপরে আর একটা স্টেপ বাড়িয়ে দেয়। তাহলে সেই অঙ্কটা একটু সেই ধরনের একটা অঙ্ক করে ফেলি। সেই ধরনের একটা অঙ্ক করি। দেখেন এখানে সেটা আছে, এখানে কিন্তু সেই ধরনের একটা অঙ্ক আছে। সেই ধরনের এখানে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এখানে বলেছে কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি, কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি আর 80% শিক্ষার্থী বাংলায় পাস করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল। আমি কি বলেছিলাম? যে উভয় বিষয়ে পাস না ফেল এটা আগে দেখতে হবে। কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস করে থাকে তাহলে ওই স্কুলের কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? আমরা ওই স্কুলের শিক্ষার্থী কতজন ছিল বা পরীক্ষা দিয়েছে এটা বের করার আগে আমাকে আগে দেখতে হবে স্টেপ ওয়ান কি। স্টেপ স্টেপ ওয়ানের কাজ হচ্ছে যে উভয় বিষয়ে পাস না ফেল এটা দেখতে হবে। তাহলে এখানে বলছে উভয় বিষয়ে ফেল কিন্তু কত পার্সেন্ট? 10%। তাহলে আমার এই একক যে সাবজেক্ট আছে এই ইংরেজি এবং বাংলায় এই তথ্যটা ফেলে বের করে নিতে হবে। তো এখানে দেখেন 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। এখানে বলেছে উভয় বিষয় ফেল আর এখানে বলা হয়েছে পাস। তো এটা সাংঘর্ষিক। আমি বলেছি সবগুলো তথ্য থাকতে হবে কিসে? সবগুলো তথ্য থাকতে হবে আমার পাশে। তাহলে দেখেন এই 70% ইংরেজিতে পাস মানে কি? 100 - 70 মানে 30% কিন্তু ইংরেজিতে ফেল। 70% ইংরেজিতে পাস মানে কি? 30% ইংরেজিতে ফেল। 70% ইংরেজিতে পাস মানে কি? 30% ইংরেজিতে ফেল। এখন দেখেন 80% বাংলায় পাস মানে কি? 100 - 80, তার মানে 20% কিন্তু বাংলায় ফেল। 20% কিন্তু বাংলায় ফেল। 80% বাংলায় পাস মানে কিন্তু 20% বাংলায় ফেল। তাহলে আমি এখন এই 70% কে আর 80% কে এখন বিবেচনায় নেব না, কারণ আমার উভয় বিষয়ে ফেল দেয়া আছে, ফেল। তাহলে সবগুলো আমি ফেল করে নিলাম, এটাও ফেল, এটাও ফেল এবং এটাও ফেল। তো আমরা আগের মতোই হয়ে গেল যে এই উভয়টা কি দ্বিতীয় স্টেপে কি করতে হয়? স্টেপ টুতে কি করতে হয়? স্টেপ টুতে যে কাজটা করতে হয় যে উভয় বিষয়ে যে ফেলটা আছে সেটা কিন্তু এই একক সাবজেক্ট থেকে বাদ দিতে হয়, স্টেপ টু থেকে। তাহলে আমার এটা ইংরেজি, তাহলে আমি লিখবো শুধু ইংরেজিতে ফেল। কি লিখবো? শুধু ইংরেজিতে ফেল। শুধু ইংরেজিতে ফেল লিখবো কি? এই যে 30 বিয়োগ উভয়টা বাদ দিতে হবে 10%, তার মানে এটা কিন্তু 20%। শুধু ইংরেজিতে ফেল কিন্তু 20%। এরপরে লিখবো শুধু, এখানে আছে বাংলায়, শুধু বাংলায় ফেল। শুধু বাংলায় ফেল লিখবো কত? এখানে এই যে 20, এটা হচ্ছে এই যে 20 বিয়োগ 10%,
তার মানে 20 থেকে 10 বাদ দিলে কত হবে আমার? 10%। এখন এই যে কিছু স্টুডেন্ট আছে যারা উভয় বিষয়ে ফেল করেছিল, সেরকম স্টুডেন্ট কত? 10%। তাহলে উভয় বিষয়ে ফেল এরকম ফেল কত পার্সেন্ট? 10%। তাহলে মোট যদি আমি যোগ করি তাহলে মোট ফেল কিন্তু আমার বেরিয়ে আসছে। মোট ফেল বেরিয়ে আসবে 10, 20 আর 10, 30, 30 আর 10, 40। মোট ফেল কিন্তু 40%। মোট ফেল কত পার্সেন্ট? 40%। মোট ফেল যদি 40% হয়, তাহলে 100%-এর মধ্যে 40% ফেল, তার মানে পাস হচ্ছে 60%। তাহলে পাস কত পার্সেন্ট? পাস কিন্তু পাস কিন্তু আমার 60%। পাস কত পার্সেন্ট? মোট পাস 60%। এখন দেখেন পরের স্টেপের কাজগুলো আমরা করব। যে এখানে বলছে মোট পাস কিন্তু 300 জন পাস করে। 300 জন যদি পাস করে থাকে, তাহলে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, 60% যদি 300 জন হয়, 60%-এ যদি 300 জন হয়, এখানে বলেছিল না যে 60% পাস, আর আবার বলেছে 300 জন পাস। তার মানে আমরা বলতে পারি 60%-এ যদি 60% পাস মানে 300 জন পাস, তাহলে 1%-এ কত আর 100%-এ কত? 100%-এ মোট শিক্ষার্থী বেরিয়ে আসে। তাহলে 60% যদি 300 হয়, তাহলে 1%-এ কত আর 100%-এ কত? 1%-এ এই 60 নিচে আসবে আর 100%-এর উপরে 100 গুণ হবে। তাহলে আমি ওইটা আর দেখালাম না, 100 এখানে গুণ হবে আর এই 60 নিচে আসবে। এখন যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, 5 30, 5 30। তার মানে এই 100 আর এই 5 যদি গুণ করি তাহলে 500। তাহলে কত হবে? 500। ইতিমধ্যে অনেকেই করে ফেলেছেন। ফেলের একটা অঙ্ক করান স্যার। আচ্ছা, আমি আরো অঙ্ক করাবো বলে ভেবেছিলাম, বাট আপনাদেরকে আহ, আর সময় দিতে পারছি না, কারণ আমার অফলাইনের স্টুডেন্ট ইতিমধ্যে চলে এসেছে। অন্যদিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আরো কিছু অঙ্ক করতে চেয়েছিলাম, আহ, সারাদিন ব্যস্ত থাকার পরেও আজকে লাইভে আসলাম। তো দেখা হবে গণিতের অন্য কোনো বিষয় নিয়ে, বাংলার বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আসব এবং দীর্ঘদিনের যে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার সাথে থেকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। আপনাদের জন্য অবিরাম শুভকামনা।